আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। মুসলিম সংখ্যাগরিষ্ঠ 7টি দেশের ওপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি শপথ নেওয়ার অল্প পরেই এ বিষয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন মুসলিম দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ব্যাপারে ট্রাম্প আমলের মার্কিন নীতির পরিবর্তন করার সুস্পষ্ট আভাস দিয়েছেন। কেমন পরিবর্তন আসতে পারে তার নীতিতে আজ জানাবো সেই বিশ্লেষণ। প্রেসিডেন্ট ট্রাম্প যে 7টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেগুলো হলো ইরান, ইরাক, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, ইয়েমেন ও সুদান। যুক্তরাষ্ট্রে অভিবাসী আসা নিয়ন্ত্রণ করতে 2015 সালে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করে। ট্রাম্প 2017 সালে এই আইনের আওতায় 7টি মুসলিম দেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা মানুষের সংখ্যা একেবারেই কমে যায়। 2016 সালে যেখানে এসব দেশে প্রায় 72,000 লোককে যুক্তরাষ্ট্রে আসার ভিসা দেওয়া হয়েছিল, সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পর 2019 সালে তা নেমে আসে মাত্র 16,000-এ। অন্যদিকে ক্ষমতা ছাড়ার আগে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ব্যাপারে দ্রুত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। তারা ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। এছাড়া ইরাকি একজন সামরিক কর্মকর্তা ও কয়েকটি ইরানি সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিরোধপূর্ণ পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করে। এসব পদক্ষেপের মাধ্যমে ইরানকে আরও কোণঠাসা ও এই অঞ্চলে ইসরায়েলের অবস্থানকে জোরদার করার চেষ্টা করা হয়েছে। তবে ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ক্রাইসিস গ্রুপ ট্রাম্পের এসব কাজকে বড় ধরনের সমস্যা সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, হুথিদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ফলে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যেসব সাহায্য সংস্থা কাজ করছে তাদের কাজে ব্যাঘাত ঘটতে পারে। এমনকি দেশটিতে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করে। তারা বলছেন, খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করতে পারে, যা গত 40 বছরেও দেখা যায়নি। ইরাকের সামরিক কর্মকর্তা ফালে আল ফায়েদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প সরকার। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দেশটির সরকার। তারা বলেন, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত একেবারেই অগ্রহণযোগ্য ও বিস্ময়কর। ফালে আল ফায়াদ মিলিশিয়া বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সের প্রধান। ইরান এই বাহিনীকে সমর্থন দিয়ে থাকে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। সে কারণেই ট্রাম্প প্রশাসন ফায়াদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিক্রিয়ায় ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার ঘটনা বেড়ে গেছে। ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন মুসলিম দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার নীতি পরিবর্তন করার সুস্পষ্ট আভাস দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ক্ষমতায় থাকার সময় গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার নীতির প্রতি নগ্ন সমর্থন দিয়েছেন। তার সরকারের তথাকথিত ডিল অব দ্য সেঞ্চুরি ছিল বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনিদের অস্তিত্বকে মুছে ফেলার এক মারাত্মক ষড়যন্ত্র। ট্রাম্প ইরানের উপর পুনরায় অবরোধ আরোপ করেন। এর ফলে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং দেশটির জনগণের উপর দুর্দশা নেমে আসে। ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যেই ট্রাম্প এই অবরোধ আরোপ করেছিলেন বলে অনেক বিশ্লেষক মনে করেন। ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ইরাক, সিরিয়া ও আফগানিস্তান নীতিও নানা রকম সংকটের মধ্যে পড়ে। যেসব দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেসব দেশ থেকেও ট্রাম্প প্রকাশ্যেই মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনার কথা বলতেন। অনেক বিশ্লেষক মনে করেন, ট্রাম্পের নীতির কারণে মধ্যপ্রাচ্যে নানা সমস্যা তৈরি হয়। বিশেষ করে কোভিড-19 মহামারীর প্রভাব, অর্থনৈতিক মন্দা ও তেলের দাম কমে যাওয়ার মতো বিষয়গুলো গভীরভাবেই সম্পৃক্ত। এই সময় মধ্যপ্রাচ্যে চীন, রাশিয়া ও তুরস্কের ব্যাপক উপস্থিতি এবং আঞ্চলিক বিষয়ে তাদের প্রভাব বেড়ে যায়।
ট্রাম্প আমলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব অনেকটা কমে আসে। আঞ্চলিক ঘটনা প্রবাহে রাশিয়া ও তুরস্কের প্রভাব বাড়তে থাকে। এতে যুক্তরাষ্ট্রের প্রতি গভীরভাবে অনুগত রাষ্ট্রগুলো শঙ্কিত হয়ে ওঠে। রাশিয়া, তুরস্ক ও ইরানকে কোণঠাসা করতে এসব দেশ ইসরায়েলমুখী হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসন ও ইহুদি লবি গ্রুপ এই সুযোগটি পুরোপুরি গ্রহণ করে ফিলিস্তিন স্বার্থকে পুরোপুরিভাবে জলাঞ্জলি দেয়। অটোমান সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে তুরস্ক এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে। ইরাক, সিরিয়া ও লিবিয়ায় তুর্কি সৈন্যরা অবস্থান করছে। এছাড়া পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর জ্বালানি স্বার্থকেও চ্যালেঞ্জ জানাচ্ছে তুরস্ক। সিরিয়ার আসাদ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করার পর রাশিয়া এই অঞ্চলে তার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান জোরদার করেছে। বর্তমানে রাশিয়া এই অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে মধ্যস্থতাকারীরও ভূমিকা পালন করছে। তবে চীন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান একটু লো প্রোফাইলে রাখছে। দেশটি তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে মধ্যপ্রাচ্যে নিজেদের মূল প্রকল্প হিসেবে তুলে ধরতে চেষ্টা করছে, যাতে এই অঞ্চলের দেশগুলোকে এই প্ল্যাটফর্মে যুক্ত করা যায়। এর মাধ্যমে সময়ের আবর্তনে চীন একসময় এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খেলোয়াড়ে পরিণত হবে। যদিও চীন তার অর্থনৈতিক, জ্বালানি ও কারিগরি সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা সৃষ্টিতে এখনই বড় ভূমিকা রাখছে। বাইরের বিশ্বে শক্তির উপস্থিতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজনৈতিক ও কৌশলগত অবস্থানে অনেক পরিবর্তন এনেছে। ইতোমধ্যে কয়েকটি দেশ আত্মবিশ্বাসী বলীয়ান হয়ে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। এসব দেশ কোভিড-19 মহামারী মোকাবেলা, অর্থনৈতিক পরিস্থিতি সামলানো, তেল পরবর্তী যুগে প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার মতো নানা বিষয়ে নিজেদের সক্ষমতা গড়ে তুলছে। বাস্তবতা হচ্ছে, বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে চরম বিশৃঙ্খলা চলছে। ভেঙে পড়ছে পুরনো ব্যবস্থা। এই অঞ্চলের অনেক দেশের জনগণ স্বাধীনতা, অধিকার ও সমৃদ্ধি থেকে বঞ্চিত হয়ে বিদ্রোহ করছে। নিজেদের অবস্থার পরিবর্তনের মরিয়া চেষ্টা করছেন এইসব মানুষ। এমনকি অনেকেই বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে যুক্ত হয়ে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই এমন পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা বাহিনী দিয়ে দমন পীড়ন চালিয়েও এসব মানুষকে তাদের পথ থেকে সরানো যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের নতুন এই বাস্তবতার আলোকে প্রেসিডেন্ট জো বাইডেন এই অঞ্চলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা নির্ধারণ করবে তাতে কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে এই অঞ্চলের বড় খেলোয়াড়দের সাথে আলোচনা, সমন্বয় ও অংশীদারিত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে কাজ করতে হবে। তবে সেই কাজটি মোটেও সহজ নয়। ওবামা প্রশাসন আমলে আরব বসন্তের নামে পুরো মধ্যপ্রাচ্য বদলে গেছে। এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বাইডেন প্রশাসনকে প্রথমে ভাবতে হবে ইরান নিয়ে। ইরানের সাথে পারমাণবিক চুক্তি নবায়ন ছাড়াও যুক্তরাষ্ট্রের মিত্রদের আঞ্চলিক নিরাপত্তার শঙ্কাও দূর করতে হবে। ইরাক, সিরিয়া ও ইয়েমেনে যে হানাহানি চলছে তা এই নিরাপত্তাহীনতার সাথেই সম্পর্কিত। এটা দূর করতে বাইডেন প্রশাসনকে এমন একটি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে যা সংশ্লিষ্ট সব পক্ষকেই সন্তুষ্ট করবে। গত কয়েক বছরে এই অঞ্চলে যে খুনোখুনি, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে তাতে কোনো পক্ষই জিততে পারেনি। এগুলো বন্ধ করতে কার্যকর কোনো শান্তি আলোচনারও উদ্যোগ নেওয়া হয়নি। অতি সম্প্রতি কয়েকটি আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তা আঞ্চলিক ভূ রাজনীতিরই বাস্তবতা বলে অনেক বিশ্লেষক মনে করেন। কিন্তু তেল আবিব অন্য দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে কতটা ছাড় দেবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ফিলিস্তিন সমস্যার সমাধানের পথে না হাঁটলে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি ফিরে আসবে না। ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুকে যা ইচ্ছে তা করার ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন। বাইডেন হয়তো সেই পথে হাঁটবেন না, কিন্তু ফিলিস্তিন সমস্যার সমাধানে আস্থা অর্জন করতে হবে। একই সাথে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় রাশিয়া, চীন ও তুরস্কের সাথে পর্দার অন্তরালে আলোচনা চালিয়ে যেতে হবে। কারণ এই তিন প্রভাবশালী দেশকে সম্পৃক্ত করা না গেলে
এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়। এককভাবে যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার বাস্তবায়ন মধ্যপ্রাচ্যে সম্ভব নয়, সেই দিন ফুরিয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।